আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন, ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন, আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন। জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম, আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন।
তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবেও না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের মধ্যে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবরের সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আর আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা তো মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন এখন খ্যাক করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনার 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি, সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেটগুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাঘ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচণ্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো
10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন, তখন দেখবো নাটক কত জমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টার্গেট করে হলেও একটা কথা ছিল, এটা হলো ফরমায়েশি বক্তব্য। তিনি যেটা দিয়েছেন, এই মহিউদ্দিন সাহেব, তিনি বাংলাদেশের নয়া বুদ্ধিজীবী, তিনি ফরমায়েশি বুদ্ধিজীবী। জামাত এবং পাকিস্তান, তুরস্ক প্রথম আলোকে বলেছে এরকম একটা ফরমায়েশি লেখা লিখতে হবে, কাকে দিয়ে লেখবা তোমাদের দায়িত্ব। তো প্রথম আলো চিন্তা করছে তাদের তো গোয়াল ঘরের একটা বুদ্ধিজীবী আছে মহিউদ্দিন, যাকে দিয়ে এর আগে জাসদ নিয়ে লিখিয়েছে। তো এখন যদি এটা নিয়ে লেখা যায় খারাপ কি, তো তাকে বেছে বেছে নিয়েছে। এরকম লেখক সারা পৃথিবীতেই থাকে। আমরা অরুন্ধতী রায়দের দেখতাম লিখতো যে পাকিস্তান নাকি, এটা তো নতুন কিছু বলে না। অরুন্ধতী রায়ের মতো তথাকথিত মানবতাবাদী, তথাকথিত সেকুলার, তথাকথিত বাম, তথাকথিত প্রগতিশীল এই সাজানা অরুন্ধতী রয়, তিনি বলেছিলেন যে পাকিস্তান কখনোই বাংলাদেশে সেনাবাহিনী আক্রমণ করেনি, নির্যাতন করেনি। এরকম ফাত্রা বুদ্ধিজীবী, কারণ তাকে দিয়ে লেখালিতে হবে না। আবার পশ্চিমবঙ্গের একজন ছিল কি যেন বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইয়ের ঘরের নাতি, সে লিখেছে বাংলাদেশে নাকি মাত্র 25,000 মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধে। তো মহিউদ্দিন আর এর চাইতে তার বেশি কিছু লিখতে পারে না। মহিউদ্দিন সরাসরি যা জামাত বলতে সাহস পায় না, যা এই কথা যদি জামাতের লোক বলতো, এই কথা যদি হেফাজতের লোক বলতো, পাবলিক থাবড়াইতো, থুতু দিত। এরা দেখলো একটা দাড়িওয়ালা মৌলবীদের উপরে দায় কেন নিবে, তখন দাড়ি ছাড়া মৌলবী মহিউদ্দিনদের ভাও করেছে। তো তারা এখানে একটা ফরমায়েশি লেখা লিখে দিয়েছে যে এই দেশে পাকিস্তান আমলে দুধের নহর বইতো, তারপর মধুর নহর বইতো, শরাবুন তাহরার নদী বইতো। শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলে বাংলাদেশে বেহেশতের হুরও ছিল, এই কথাটা বলার শুধু বাদ রাখছে। আর সবকিছু আরেকটা বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলের 25 বছর তারা বেহেশতে ছিল, এই কথাটা বলাই বাদ রাখছে। আর সব ঠিক আছে, আর সব তারা মনের মাধুরী মিশিয়েই বলছে যা জামাত বলতে চায়। তো এই সমস্ত কথাবার্তা এরা যা বলতে চায়, জামাতের কথাগুলো তারা বলে ফেলেছে এবং জানে যে জামাতের বলার সে বললেন এটা কার্য। বদরুদ্দিন উমর নামের এক বদ বুদ্ধিজীবীকে বলতে শুনেন নাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস 90% মিথ্যা, 10% সত্য। কোন 10%? যে 10%, অর্থাৎ চিঙ্কুবামদের সনদ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হবে। তো এরকম মহিউদ্দিন এক সময় একদা চিঙ্কুবাম ছিলেন। আমি গবেষণা করে দেখেছি চিঙ্কুবামদের 3 কাম: ভারত বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। এই 3 কাম ছাড়া কোনোদিনই চিঙ্কুবামদের কাম নাই। তো এই মহিউদ্দিন তো তথাকথিত এই বুদ্ধিজীবী, বিরাট বড় বুদ্ধিজীবী। আমি বারবার বলেছি যে আমার রাজনীতি করা খায়েশ মিটিয়ে দিয়েছে মির্জা ফখরুল সাহেব, ঠাড়া পড়া মিথ্যা কথা বলে। তিনি জামাতের চেয়ে 2 লাইন বেশি মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে 17 বছরে বিএনপি, 17 বছর আওয়ামী লীগ যে উন্নতি করে নাই, 3 মাসে তারা ক্ষমতা করেছে। আমার ওই দিন থেকেই আমার খুবই শখ ছিল, একটু খায়েশ জেগে গিয়েছিল আমার পপুলারিটির কথা শুনে বা অন্যান্য লোকজন উপদেশ দেওয়ায়। কেউ বলেছে তুমি রাজনীতিতে নামো সরাসরি, আওয়ামী লীগের নেতারা আমাকে বলেছে, সিনিয়র নেতারা, কেন্দ্রীয় নেতারা বলতো। তা আমি রাজি হই না একদা রাজি হয়েছিলাম যে ঠিক আছে, যদি কখনো সুযোগ আসে আমি ইলেকশন করব, রাজনীতিতে সরাসরি যুক্ত হবো। কিন্তু মির্জা ফখরুল সাহেবের বয়ান যখন শুনছি, এরকম মিথ্যা কথা তো আমি বলতেও পারবো না ভাই। আমি সাথে সাথে লোকজনদের বলে দিয়েছি, ভাই আমার পক্ষে রাজনীতি করা সম্ভব। সে কেন ছোট ভাই, কেন পারবা না? তোমাদের তো আমরা কি চাও, তুমি তোমার নির্বাচন করবার টাকা নাই তোমার, সেই কথা বলছো? আমি না, সেই কথা না, আমি ভাই পারবো না। কেন? টাকা লাগলে আমরা টাকা দিব, তুমি চিন্তা করো কেন?
তাহলে টাকা দিলেও তো আমি জনগণকে টাকা দিয়ে তো আমি ভোট কিনবো না। তুমি যা বলো, টাকা ছাড়া ইলেকশন করা যায়? আমি তাহলে তো আরো ইলেকশন হবো। পরে বলে কেন করবো না বলো? আমি বললাম মির্জা ফখরুল সাহেব যে মিথ্যা কথা বলছে, আমি তো এরকম ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে পারবো না। আমার বললাম যে ভাই মাফ চাই, আমি আর নির্বাচন করবো না, আপনাদের জন্য কথা বলে যাব, জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং যাতে সুস্থ ধারা রাজনীতি করে গণতন্ত্রের পক্ষে থাকে, ৭২ সংবিধানের পক্ষে থাকে, এর জন্য যা যা বলা তা বলবো। পরে মনের ভিতরটা কিঞ্চিত সাত জাগলো, এত লিখি, এত পড়ি, এত ভবিষ্যতে এত বই টই লিখবো, তো বুদ্ধিজীবী হওয়ার একটা খায়ের যাবে যে 10 বছর পরে যদি নিজের বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু মহিউদ্দিন আমার সেই সর্বনষ্ট করে দিল। এরকম পাঠ পারি লেখা তো আমি লিখতে পারবো না। তাহলে আমার পক্ষে বুদ্ধিজীবী, মানে বিষয়টা এরকম হলো যে আমার না রাজনীতিক হওয়ার স্বাদ আর মিটিল না, না আমার বুদ্ধিজীবী হওয়ার স্বাদ মিটিল, কোনোটাই আর মিটিল না। আমাকে এরকম কথা বলেই যেতে হবে, এটাই আমি ভালো আছি। আপনারা যারা ইউটিউবে আমাকে ডাকেন, আমাকে জনগণের সামনে আমার কথা তুলে ধরেন, আপনারা আমাকে জনপ্রিয় হতে সহযোগিতা করেছেন, এই জন্য এর জন্য আমি তৃপ্ত, আমার এইটুকুই যথেষ্ট। আপনারা যারা এই চ্যানেলগুলোতে আপনাদের, কারণ এখন বাংলাদেশে তো সব যে টিভি আছে এগুলো তো সবাই জানে যে সাহেব বিবি গোলামের বাক্স, কথা বলার জায়গা নেই। আপনারাই হচ্ছেন মানে সবেধর নীলমণি। তা আপনাদের মাধ্যমে আমি জনপ্রিয় হয়েছি। এবার সর্বশেষ আজকে যে আবুল কাশেম ফজলুল হক মারা গেলেন, তিনিও কিন্তু 30 লাখ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এটা আমাদের দুর্ভাগ্য। এটা কারণ আছে, আমি আপনার চ্যানেলে বলেছিলাম কিনা মনে নাই। আবুল কাশেম স্যার আমার খুব প্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনুষ্ঠান আছে, সেখানে উপস্থাপনা করেছি। সেই বিভিন্ন অডিটোরিয়ামে যে বক্তব্য দিত সেগুলো আমি উপস্থাপনা করতাম কখনো কখনো, তার সাথে আমি থাকতাম, আমি দেখেছি। আবুল কাশেম ফজলুল হক স্যার বিতর্কিত বক্তব্য কেন দিতেন জানেন? এই লোকটা সরল। আপনি কি জানেন উনি টাকা গুনতে পারে না? আমিও যেমন টাকা গুনতে পারি না, আবুল কাশেম স্যার টাকা গুনতে পারে না, আমিও টাকা গুনতে পারি। আমাকে যদি আপনি 1 লাখ টাকা দেন, ৭৫,০০০ টাকার ৭৫টা নোট দিবেন আর ২৫,৫০০ আর ১৫০ টাকা নোট দিবেন, আমি আপনাকে সারাদিনে গুনে ১ লক্ষ টাকা এক চান্সে বলে দিতে পারবো। সম্ভবই না আমার পক্ষে। আবুল কাশেম ফজলুল হক স্যারও তাই, সরল মানুষ। তিনি কিন্তু একেবারে খারাপ মানুষ ছিলেন না। একে নষ্ট করছে কারা জানেন? টাঙ্গাইলের কিছু ভাষানীপন্থী বদমাইশ আছে, এই বদমাইশ ভাষানীপন্থী আছে কয়টা, আর এই সিংকু মামেরা তাকে ধ্বংস করেছে। এই সিংকু মামেরা তার বাসায় যায় বুঝাইতো দীপনকে মেরে ফেলেছে আওয়ামী লীগের সরকার, ডিজিএফআই, এগুলো বলতো, আমার সামনে বলতো। আমি স্যারের বাসায় যেতাম, স্যারের ওখানে কথা বলতাম, গুরুত্বপূর্ণ কথা বল। স্যারের সাথে অনেকদিন গেছি বাসায়, এমনকি গণজাগরণ মঞ্চে স্যার আসতো, আমি স্যারের সাথে থাকতাম, স্যারের সাথে যেতাম। একজন বিশেষ ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল, আমার সাথে স্যারের সব কথা হয়েছিল, তারা আমাকে খুব পছন্দ করতেন। এই স্যারকে দেখতাম এর পিছনে সবসময় সিংহ রেহনা আহমেদ, আনো আহমেদ গ্যাং আল্লাহ তার বাসায় যেত, বা যে কোনো সময় তার সাথে তাকে ম্যানেজ করে ফেলেছিল। সারাদিন তাকে বুঝাইতো এগুলো, তার দেখবেন যে তার বক্তব্য। অথচ তিনি কিন্তু ডক্টর আহমেদ শরীফ স্যারের যে বিজ্ঞান চেতনা পরিষদ, অর্থাৎ যিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি প্রথম স্বঘোষী আবুল কাশেম ফজল আবুল ফজল জিয়ার যে মন্ত্রী ছিল, নাস্তিক মন্ত্রী, কিন্তু পরে মন্ত্রী হয়েছিল শিক্ষামন্ত্রী। আবুল ফজলের পরে যিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে নাস্তিক, তিনি হলেন ডক্টর আহমেদ শরীফ স্যার। ডক্টর আহমেদ শরীফ স্যারের যে সংগঠন ছিল বিজ্ঞান চেতনা পরিষদ বা নাস্তিকদের যে সংগঠন ছিল একটা, সেটার সভাপতি কিন্তু ছিলেন আবুল কাশেম ফজলুল হক স্যার। অনেকেই হয়তো জানেন না, ঠিক আছে? ফজলুল হক স্যার আস্তে আস্তে কি করলো, সিংকু বামদের খপ্পরে পড়ে গেলেন। মানে মহাজ্ঞানী মহাজন যে মাঝে মাঝে মতিভ্রম ঘটে, মানে আপনার সারাউন্ডিং এ কারা আছে, আপনার চারপাশে যারা থাকবে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি তাকে কি বলে। আমি চুপ করে পড়ি, কারণ আমি তো আর মোহাম্মদ স্যারের মতো তার এত বিজ্ঞ ব্যক্তি নই, আমি তো রিহনু আহমেদের মতো এত বড় প্রফেসর নই। আমি চুপচাপ শুনতাম, দেখতাম এরা কি বলে। সবগুলো বিভ্রান্তিকর বক্তব্য। চিঙ্গু আমাদের সারাদিন আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতো। অথচ আবুল কাশেম ফজলুল হক স্যার অনেক প্রগ্রেসিভ মানুষ। তার সন্তান মরে যাওয়ার পর তাকে বিভ্রান্ত করেছে সিংকু বামেরা, যার জন্য তিনি এরকম উল্টাপাল্টা বক্তব্য দিতেন। এইটা শহীদুল, দৃক শহীদুল, সিংকু বাম, এদের দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি 30 লক্ষ নিয়ে উল্টা। তিনি আমাকে বলেছেন 30 লক্ষের বেশি মানুষ মারা গেছে। তিনি আমাকে, আমি স্যারকে জিজ্ঞেস করেছি, আমার সামনে বয়স্ক মূর্খ লোক যদি আমার সামনে পড়ে, আমি তার কাছে ইতিহাস জানতে চাই। আর তিনি ছিলেন শিক্ষিত ব্যক্তি, অত্যন্ত উচ্চ শিক্ষিত। তারা স্বামী, স্ত্রী, সন্তান সবাই উচ্চ শিক্ষিত, বড় বড় পদে ছিলেন। তার সন্তানের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না, কিন্তু আবুল কাশেম স্যারের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি সরল মানুষ। আপনি দেখেন, খেয়াল করেন, তাকে সিংকু বামেরা কিন্তু তাকে নিয়োগ দিয়েছিল বাংলা একাডেমিতে, কারণ তিনি নিয়োগ পাওয়ার কথা না। মৌলবাদীরা তাকেও পছন্দ করে না। আবুল কাশেম ফজলুল হক স্যারকে ভাষানীপন্থী আর সিংকু বামেরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তাকে এই কাজটা করিয়ে রেখেছে। আমি নিজের গানে শুনেছি, তিনি কার সাথে ফোন করতেন, আমি তার ড্রয়িং রুমে বসে শুনতাম। ব্যক্তিগত
মানে অনেক বিষয়, মানে কারো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা এটা ঠিক না। কিন্তু আনু মোহাম্মদ আর রেহনুমার কথা বললাম কেন, তারা যে সবাই জানে, তাই তাদের কথা বললাম। আর ভাষানিপন্থীরা তারা বিভ্রান্ত করে ফেলেছে। আর আপনি যেটা বললেন মহিউদ্দিনেরা সবসময় এরকম করে, সব যুগে কিছু মুস্তাক থাকবে, বুদ্ধিজীবীদের মধ্যে কিছু মুস্তাক থাকবে। মহিউদ্দিন হচ্ছে বুদ্ধিজীবীদের মুস্তাক। এখন এগুলো কিছু করার না, এগুলো থাকতেই পারবে। তো এই সমস্ত ফাতরা বুদ্ধিজীবীদের মানুষ চিনে ফেলেছে। 2024-এর 5ই আগস্ট যদি না হতো, আমরা জানতেই পারতাম না যে দাড়ি টুপি ছাড়া কিছু ক্লিন শেপ বদমাইশ কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধ বিরোধী হয়, আওয়ামী লীগ বিরোধী হয়, ভারত বিরোধী হয়, হিন্দু বিদ্বেষী হয়। আমরা জানতেই পারতাম না যারা সংবিধান বিরোধী। এই সুযোগে যদি এই 2024-এর 5ই আগস্ট না আসতো, তাহলে এই যে ঘরের কোণে, মাটির কোণে থেকে, পুরান চুলা থেকে, পুরান গোডাউন থেকে এরকম এই তেলাচোরা, সাপ, বিচ্ছু, পোকামাকড় এগুলো বের হয়ে আসতো না, চেল্লা এগুলো বের হয়ে আসতো না। আমরা এগুলো চিনতে পারতেছি। দরকার আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে কত সংখ্যক, এটা জানার জন্য এই 2024-এর 5ই আগস্ট খুবই প্রয়োজন ছিল আমার মনে হয়। কারণ সময় অনেক কিছু নির্ধারণ করে। টাইম ইজ এ গুড এনাফ। সময় সবচেয়ে বড় খেলারি। সময় সবসময় সিদ্ধান্ত নেয় যে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সময় অনেক কিছু সামনে নিয়ে আসে। 2024-এর 5ই আগস্ট যদি না ঘটতো, আমরা জানতেই পারতাম না যে এই দেশের বুদ্ধিজীবীরা কত বাটপার, এই দেশের সকল প্রগতিশীলেরা কত বাটপার, এই দেশের মানবাধিকার সংস্থা, গণতন্ত্রের ঠিকাদাররা কত বড় বাটপার। এরা চান্স পেয়ে গেছে। যদি জামাত ক্ষমতায় আসে, আপনি দেখতে পারবেন আরো কিছু এরকম বুদ্ধিজীবীর প্রকাশ ঘটবে। জামাত যদি পূর্ণ ক্ষমতায় আসতো, তাহলে আরো অনেক মহিউদ্দিন আমরা দেখতে পেতাম, আমরা অনেক সেনা কর্মকর্তা দেখতে পেতাম। এখন অর্ধেক দেখতে পাচ্ছে, আরো অর্ধেক লুকায়িত আছে। যদি কখনো জামাত ক্ষমতায় যদি আসতে পারবে না, তাহলে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তো ঘোষণাই করে দিয়েছিলাম যে বাংলাদেশে যেই দিন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত ক্ষমতায় যাবে, সেই দিন থেকে আমি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করব। আগেই বলে রেখেছি, এরকম আমার মতো লাখো ফরিদ বাংলাদেশে তৈরি হয়ে আছে যে মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় গেলে যুদ্ধ ঘোষণা করবে। এটা আমি একা নই, আমরা যুদ্ধ করবো কোনো সন্দেহ নেই। সুতরাং এদের যাওয়ার প্রশ্ন আসলে, কিন্তু যদি যেতে পারে তাহলে দেখ, এই তো সামনে তো আওয়ামী লীগ, মোল্লা আর মিলিটারি মুখোমুখি হবে, আরো কত গাদ্দার সামনে পড়বে, আপনার সামনে দেখতে পারবেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছে। এই ব্যক্তি ছিল পরিপূর্ণ নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এবং বিএনপি জামাত এদের কাছে একজন বুদ্ধিজীবী। আমি বরং বলবো যে বিএনপি জামাতের যত বুদ্ধিজীবী ছিল এই ব্যক্তি মৃত্যুবরণ করা পর্যন্ত, কিংবা 24-এর জঙ্গি উত্থানকালে, তাদের মধ্যে অবশ্য সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী এই ফজলুল হক ছিল। ফজলুল হক পরিপূর্ণ নাস্তিক হওয়া সত্ত্বেও দেখেন, ফজলুল হককে কিন্তু কেউ তার গলা কাটতে যায়নি। কিন্তু তার ছেলে দীপন জাগৃতি প্রকাশনীর হয়ে অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণে জঙ্গিরা তার গলা কেটে মেরে ফেলেছে। ট্র্যাজেডিটা দেখেন, যখন ফজলুল হক দেখলো যে জঙ্গিরা তার ছেলের গলা কেটে মেরে ফেলেছে, ফজলুল হক ছেলের মৃত্যুর আর বিচার চাইল না, অর্থাৎ সে ক্ষমা করে দিয়েছে, একদম ঘোষিত ক্ষমা করে দিয়েছে জঙ্গিদের। ক্ষমা করার পেছনে সে হয়তো একটা কারণ দেখিয়েছে, না কারণ দেখিয়েছে যে বিচার পাবে না, কি কি দেখিয়েছে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু বুঝতে পারলাম না যে ফজলুল হক কেন তার ছেলের খুনিদের ক্ষমা করে দিল। ফজলুল হক তার ছেলের খুনিদের ক্ষমা করে দিয়েছিল, কারণ ছিল ফজলুল হক পাকিস্তান চাইতো এবং সে বিশ্বাস করত যে পাকিস্তানে একমাত্র তাকে পুনরুদ্ধার করে দিতে পারে জঙ্গি। দেখেন কত ট্র্যাজিক ঘটনাটা, তাই না? এবং এটা তো ফজলুল হককে দোষ দিয়ে লাভ নাই। তার যে মাইন্ডসেটটা তৈরি হয়েছিল, এই যে পাকিস্তানটা যে হারিয়ে গেল তার জীবন থেকে, পাকিস্তান তো একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছিল মুসলমানরা। সেই স্বপ্নের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু বড় জিনিসটা ছিল সাম্প্রদায়িকতা। হিন্দু মুসলমান দুই পক্ষই ঐতিহাসিক কারণে 47, 46 বা 20 শতকের শুরুর দিকে প্রবল সাম্প্রদায়িক হয়ে পড়ে। হিন্দুরা হিন্দু সাম্প্রদায়িক হয়ে পড়ে, মুসলমানরা মুসলমান সাম্প্রদায়িক হয়ে পড়ে, যার কারণে কিন্তু ভারত বিভক্ত হয়েছে। ফলে মুসলিমদের হয়ে যারা সাম্প্রদায়িক হয়েছে, তাদের কাছে পাকিস্তান ছিল স্বপ্ন। সেই স্বপ্ন থেকে যারা বের হয়ে আসতে পেরেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যারা, তাদেরকে অনেক অনন্য উচ্চতায় আপনার স্থান দিতে হবে। আমার এই বক্তব্যটা সেটা নিয়ে নয়, তাই সেদিকে গেলাম না। এই যে ফজলুল হকরা তাদের স্বপ্নের পাকিস্তান ধরে রাখতে পারলো না, 71 সালে তারা পাকিস্তানকে খুইয়েছে এবং সেই পাকিস্তানকে ফিরে পাবার তার যে অন্তরের আকাঙ্ক্ষা,
এই আকাঙ্ক্ষাটা তার কাছে তার নিজের ছেলের আপন পুত্রের জীবন বিনাশকারীদের বিচার চাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি তীব্রতর, অনেক গভীরের। ফলে ফজলুল হক কিন্তু ওই জঙ্গিদের ক্ষমা করে দিয়েছিল। একমাত্র কারণ ছিল তার স্বপ্নে যে পাকিস্তান যেটাকে ফিরিয়ে আনার ব্যাপার আছে সেটা কিন্তু ওই জঙ্গিরা করতে পারে। এখানে যে জিনিসটা দেখার বিষয় যে আমরা যেটা মনে করি যে আস্তিক নাস্তিকে বিভক্ত আছে, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে এরা সবাই অন্তত উদার হয় এবং নাস্তিকও হতে পারে, এবং কোনো পাকিস্তানি যে নাস্তিক হতে পারে এটা কিন্তু আমরা বুঝতাম না কখনো আগে। আমরা আসলে গভীরে কখনো ভেবেই দেখিনি। পাকিস্তান চেয়েছে মুসলিম সাম্প্রদায়িকতা, মুসলিম নাস্তিকরাও পাকিস্তান চেয়েছে, অর্থাৎ নাস্তিক হয়েও সাম্প্রদায়িক হওয়ার স্কোপ রেখেছিল। দেশ ভাগটা এমন একটা বিষাক্ত জিনিসের উপর হয়েছিল, সেখানে আপনি আল্লাহতে বিশ্বাস করবেন না, নবীকে গালি দিবেন, কিন্তু আপনি মুসলিম সাম্প্রদায়িক রয়ে যাচ্ছে। এই বক্তব্যটা গভীরে দিতে হবে, এখানেও আজকে সময় নষ্ট করতে চাই না। এই যে আপনি দেখেন না একটা শহীদুল, দ্রিকের শহীদুল, ও তো পুরোপুরি নাস্তিক। আসাদ নূর ইয়েতে শুনে এসছে জেলে একসাথে থেকে কিভাবে সে আল্লাহ এবং নবীকে গালিগালাজ করে, কিন্তু সে যেহেতু পাকিস্তানি নাস্তিক, দ্রিকের শহীদুলের গলা কিন্তু কেউ কাটবে না। এখানে দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষগুলো কত বোকা। অভিজিৎ একজন মুক্তিযুদ্ধের পক্ষের বড় কণ্ঠ হতে পারতো। অভিজিৎ অবশ্য রাজনৈতিক ছিল না, সে তো কখনো নবী তারপরে আল্লাহ এদেরকে গালি দেয়নি, তবুও কিন্তু অভিজিৎকে মেরে ফেলেছে। কারণ হলো সে হলো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তার পিতা ছিল বিখ্যাত শিক্ষক। আমি যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম কিছুদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের, অভিজিতের বাবা ছিলেন সেই ডিপার্টমেন্টের শিক্ষক। পরিপূর্ণভাবে মননশীল, আধুনিক, প্রগতিবাদী চেতনার মানুষ। অভিজিৎকে মৃত্যুর পেছনে আমরা শুনি যে আওয়ামী লীগই অন্তত বাঁচানোর চেষ্টা করে নাই, বা যাই হোক আওয়ামী লীগ তো এইখানে বিচারও করেছে, এমনও আমরা কিন্তু দেখি না। আওয়ামী লীগকে অনেকে দায়ী করে, কিন্তু বিষয়টা দেখেন পাকিস্তানি যেসব নাস্তিক আছে, সেই বদরুদ্দিন উমর থেকে এই ফজলুল হক, আবুল কাশেম ফজলুল হক, এই যে নাস্তিকটা মারা গেল, একে কিন্তু ঠিকই 24-এর জঙ্গি উত্থানের পর খুঁজে বের করা হয়েছে। তাকে বাংলা একাডেমির প্রেসিডেন্ট বানানো হয়েছে, আরো অনেক অনেক দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, যেহেতু সে অত্যন্ত জ্ঞানী মানুষ, লেখাপড়া করা ইত্যাদি ইত্যাদি। তারা কিন্তু ঠিকই খুঁজে বের করেছে। আপনি দেখাতে পারবেন আওয়ামী লীগ এই ধরনের কোনো কাজ করে? বদরুদ্দিন উমর কত সযত্নে লালন পালন হয়েছে, কোন জঙ্গি গিয়েছে তার গল্লা কাটতে? যায়নি। কিন্তু আওয়ামী লীগ অভিজিৎ রায়দেরই বাঁচাতে পারলো না, আরো অনেককে কিন্তু মেরে ফেলেছে আওয়ামী লীগের আমলে, সব ধরনের মুক্ত উদার চিন্তার মানুষ। এইখানে আওয়ামী লীগের লোকজন খুশিতে আত্মহারা হয়ে গেছে এই লোকগুলা যখন মারা যায়। এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে জামাত যেখানে নাস্তিকদের গুরুত্ব বোঝে, যে নাস্তিক হলে তো মানুষ বেশি বুদ্ধিজীবী হয়, বেশি বোঝে, সেই মানুষগুলোকে তারা কিন্তু সমাজে বাড়তে দিয়েছে, কথা বলতে দিয়েছে, এবং যখনই সুযোগ পেয়েছে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, তাদের বিখ্যাত হতে সাহায্য করেছে, তাদের বইপত্র প্রচার করেছে। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আমরা যেটা বুঝি আওয়ামী লীগ, তারা কিন্তু নাস্তিকদের গণহারে মেরে ফেলার পক্ষে ছিল। আমরা ওই যে আইজিপি শহীদ এখন কারাগারে বন্দী, তাকে আমি বলতে শুনেছি না ইসলামের সমালোচনা করা যাবে না। আরে ভাই, ইসলামের সমালোচনা আমিও সেটা মেনে নিই না, কারণ একজন প্র্যাকটিসিং মুসলমান হিসাবে আমি নবীকে গালি দিক এগুলো আমি সমর্থন করি না, কিন্তু ইস্যুটা তো সেখানে না। আওয়ামী লীগের মূর্খতা তো ওইখানেই ছিল যে অভিজিৎ তো কোনোদিন, অভিজিতের আমি যা কিছু দেখেছি, কোনোদিন নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে একটা শব্দ কটূক্তি নাই। কেন অভিজিৎকে মেরে ফেলা হলো? আসল ইস্যুটা তো নবীকে গালি দেয় এটা না, ওরা অভিজিৎদের মেরে ফেলে, হুমায়ুন আজাদকে মেরে ফেলে, বা আরো অনেককে যে মেরে ফেলেছে, কারণ হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে। তসলিমা নাসরিনকে যে দেশ থেকে বের করে দিয়েছে, কারণ হলো তসলিমা নাসরিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো, বা সেইভাবে সে চিন্তা করতো। তসলিমা নাসরিন পাকিস্তানি ছিল না, এই জন্য দেখবেন তসলিমা নাসরিনের কথা আসলে কিন্তু একযোগে সবার ডান্ডা দাঁড়িয়ে যায়। উরি বাবারে বাবা, এক তসলিমা নাসরিন সবাই মানে জম। এইখানে আওয়ামী লীগের কিন্তু মগজ খরচ করার কোনো বিষয় ছিল না। আজকে তসলিমা নাসরিন যা যা করছে
তসলিমা নাসরিন যদি জামাতের পক্ষে হতো, যা যা করছে, যা যা বলেছে, যা যা লিখেছে, কোরআন যা যা করেছে, সে যদি জামাতের পক্ষের হতো, বদরুদ্দিন ওমর, আবুল কাশেম, ফজলুল হক যেমন জামাতের পক্ষের ছিল, তাহলে তসলিমা নাসরিনের একটা পশম কেউ স্পর্শ করত। আওয়ামী লীগের অতটুকু চিন্তা করার গভীরতাটা তাদের নাই। আমার এই বক্তব্য শুনে অনেকে হয়তো আস্তিক নাস্তিকের পক্ষে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে স্বাধীনতা বিরোধী জামাত সমাজের বুদ্ধিমান মানুষদের একমাত্র তাদের পক্ষ থাকলে বাঁচিয়ে রাখে, প্রমোট করে, এগিয়ে নিয়ে যায়, সেটা বোঝানোর জন্য। এবং সেখানে জামাত কিন্তু দেখে না নাস্তিক কি আস্তিক, সেটা সে দেখে না। হ্যাঁ, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন হয়তো আবুল কাশেমের গলা কেটে ফেলতো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু সযত্নে সে লালন পালন করছে। আওয়ামী লীগের কি এতটুকু বুদ্ধি জ্ঞান হওয়া উচিত ছিল না যে দেশটা রাষ্ট্রটাকে স্বাধীন করেছে? আওয়ামী লীগের যে পতন 2024-এ, আমি এই কারণগুলাই কিন্তু পতন দেখি, যে গভীরতায় যেতে না পারা, বুদ্ধিতে জামাতের কাছে হেরে যাও। জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কখনো এই কথাগুলো বুঝাতে পারবো কিনা, কিন্তু কথাগুলো তো সত্য। আপনারা দেখেন এর মধ্যে কোথাও ভুল আছে কিনা। যাই হোক, আবুল কাশেমের কথায় ফিরে আসি। আবুল কাশেমের জীবনের ট্র্যাজেডিটা এটা যে সে যেটা চায় যে পাকিস্তানটা আসুক ফিরে, তার সেই চাওয়া তার সন্তান হারানো এবং সন্তান যেসব ঘাতকদের হাতে হারিয়েছে তাদের বিচার চাওয়ার চেয়ে অনেক বেশি গভীর। ফলে এই গভীরতা নিয়েই কিন্তু বাংলাদেশে আজকে দেখেন জামাতের পক্ষে এইসব সলিমুল্লাহ খান থেকে শুরু করে ফরহাদ মজার, এরা সবাই দাঁড়িয়ে গেছে। এদেরকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে অনেক গভীরতার সাথে চিন্তা করতে হবে। সেই চিন্তা যদি এরা না করতে পারে, এই আওয়ামী লীগের ভবিষ্যৎ বারবার পতন আসবে। শুধু কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা রাখলে তো হবে না, সব কৌশল করেন, জামাতের সাথেও সন্ধি করেন, এগুলো আমি কিছু মনে করি না। হেফাজতের সাথে সন্ধি করেন, সেটাকেও আমি মনে করি কৌশল ইজ অলওয়েজ গুড রাজনীতিতে। কিন্তু নিজেদের চিন্তাটাকে তো যে পর্যায়ে প্রসারিত করার কথা সেই পর্যায়ে প্রসারিত করতে হবে। সেই দিকটায় আপনারা একটু অন্তত আওয়ামী লীগের তরুণ প্রজন্ম খেয়াল রাখবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। অন্তত চিন্তাটা বাড়ান, চিন্তাটা করেন, জামাতের চাতুর্যের কাছে আপনারা কিভাবে হেরে গেছেন সেটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটু এগিয়ে যেতে পারবেন। এখানে ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে যে পুলিশ অফিসারদের নামে এটা দিত এবং সেই রাইফেলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীর হাতে দেওয়া হতো বলে তারা তদন্তে দেখতে পেয়েছেন। মানে খাতাপত্রে রেজিস্ট্রি হতো পুলিশ অফিসারদের নামে, সেখান থেকে কেমনে যেত সেটা এখন ওনারা যখন সামনে নিয়ে আসবেন, সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসবে কোন পুলিশ অফিসার কার কাছে দিচ্ছেন, ওই যে পেয়েছে সে কে, পুলিশ অফিসারটা কে, তখন আরো ডিটেল পাওয়া যাবে। কিন্তু এই বয়ানটা একটা নতুন জিনিস তথ্য সামনে আসলো যে পুলিশের কাছে কেনা যে দেখেন এখন ব্রিগেডিয়ার শাখাও তো বলে নাই পুলিশের কাছে এই 7.62 আছে না, স্নাইপার রাইফেল বা 7.62 পুলিশের কাছে আছে এটা বলেন নাই। উনি একটা এক্সাক্ট কথা বলছে 7.62, আমি বর্ণনা করি, আমাকে যদি একটু সময় দেন। 7.62টা হলো এটা ক্যালিবার, 7.62 ক্যালিবারের রাইফেল হয়, ঠিক আছে। 7.62 কোনো রাইফেল না, যেটা আমাদের এখানে অনেক অনুসন্ধানী সাংবাদিক লিখতেছেন যে প্রাগৈতিহাসিক আমলের অনুসন্ধানের সাথে বলছে 7.62 হলো রাইফেল। নো, দিস ইজ টোটালি রং। 7.62 এটা ক্যালিবার, 7.62 রাইফেল বলে কিছু নাই। 7.62 ক্যালিবারের আরও ফ্র্যাকশনাল ক্যালিবারের বহু রাইফেল পৃথিবীর বাজারে পাওয়া যায়। রাশিয়ানরা তৈরি করে, আমেরিকানরা তৈরি করে, অনেক যারা অস্ত্র উৎপাদন করে তারা এটা তৈরি করে। এটা AK-47 রাইফেলের মধ্যে আছে অনেক নাম আছে সব। তো এই 7.62 ক্যালিবারের, কিন্তু প্রত্যেকটা যে রাইফেলগুলো যারা তৈরি করে শুধু 7.62 বলে কথা নেই, 7.62 আরও 3-4টা ভার্সন আছে। 7.62 into 39, 7.6 into 51, 7.62 into 52, এরকম আরও আছে।
এরকম কয়েকটা ক্যালিবারের আছে। মানে এই ক্যালিবার এই 7.62 আবার ফ্র্যাকশন আছে, আলাদা আলাদা মডেল আছে, আলাদা আলাদা সাইজ আছে। হ্যাঁ, সেই সাইজ অনুসারে এটা রাইফেলগুলো তৈরি হয়। তো সেই রাইফেল দিয়ে মানে সাখাওয়াত বিতর্কতা উঠিয়েছিলেন 7.62 বলে, ওকে 7.62 বলে। আর এই বিতর্কে পানি ঢেলেছে হলো জাতিসংঘ বলেছে যে মিলিটারি গ্রেড মানে ওয়ারে ব্যবহার হয় এমন অস্ত্র, তারা বলে নাই 7.62, তারা বলছে ওয়ারে ব্যবহার হয় এমন অস্ত্র দিয়ে 60% মানুষকে মারা হয়েছে। 60%, তারা কিন্তু একদম ক্যাটাগরিক্যালি বলছে। তো তারা এটাতে আগুন দিয়ে অস্ত্র, সেই জাতিসংঘের এই টিমের মধ্যে একজন কি বলে মিলিটারি এক্সপার্ট, মানে আর্মস এক্সপার্ট এবং একজন ফরেন্সিক ডাক্তারও ছিলেন। কিন্তু তারা কিন্তু এটা ক্যাটাগরিক্যালি বলেন নেই। এই যে 60%-এর কথা বললো মিলিটারি গ্রেডের গুলিতে বা ওয়ারের গ্রেডের গুলিতে মারা গেছে, এটা কিন্তু জাতিসংঘ বলে না। কিন্তু জাতিসংঘ ওটার মধ্যে পানি ঢালছে যে এইটার মধ্যে এমন একটা ঘটনা, এরকম একটা অস্ত্র আছে, ব্যবহার হয়েছে, যে অস্ত্রটা যুদ্ধে ব্যবহার হয়, কিন্তু স্পেসিফিক কিছু বলে নাই। এই সাহেবও কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবও কিন্তু স্পেসিফিক বলছে 7.62। হ্যাঁ, তা এখন এই বিতর্কের মধ্যে হঠাৎ করে যখন মাঠে আসলো যে 7.62 নিয়ে আবার যখন আলোচনা আসলো, তখন দেখলাম যে বিভিন্ন প্রাগৈতিহাসিক আমলের অনুসন্ধানী সাংবাদিকরা বললো যে আমাদের পুলিশের কাছে 18,000 7.62 আছে। এটা টোটালি রং। আমি নিজের অনুসন্ধান থেকে যেটা পেয়েছি সেটা হলো বাংলাদেশ পুলিশ 2024 সালের মার্চ বা তার আগে বা তার কিছু পরে, যখনই হোক, বলা হচ্ছে যে এটা মার্চের আগে অথবা মার্চের পরে, এই বিটুইন মার্চ এর মধ্যে এই সময় বাংলাদেশ 50টা এই 7.62 ক্যালিবারের রাইফেলের জন্য টেন্ডার করছে। টেন্ডার তারা করে এই অস্ত্রটা তারা হাতে পেয়েছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্ম কোনো তথ্য কিন্তু নাই যে তারা তাদের ডিপোতে এটা রিসিভ করছে কিনা। কিন্তু টেন্ডার করেছিল 50টার জন্য, 18,000-এর জন্য না। একেবারে ডাহা মিশা কথা, এটা 50টার জন্য এই পুলিশই করছিল। তো পুলিশ যখন এটা করছেন, পুলিশ এটা পৌঁছাইছে কিনা যায় না। তো এটার সাথে আরেকটা মিল খুঁজে পাওয়া যায়, সেটা হলো মার্চে উত্তরা ওয়েস্ট পুলিশ, যেটাকে উত্তর পশ্চিমের যে পুলিশ কোনোটা যাচ্ছে, সেখানে 20 রাউন্ড 7.62 × 39 mm এর 20টা রাউন্ড উদ্ধার করেছিল পুলিশ। এটা হলো মার্চের 2020। সে কারণে বলা আছে যে মার্চের আগে অথবা পরে পুলিশ এটা প্রকিউর করছে কিনা সেটা এখনো কনফার্ম না। পুলিশ একটা টেন্ডার করেছিল, কিন্তু এই 20 রাউন্ড গুলি এই উত্তরার পশ্চিমের ওখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করেছিল। এবং জুলাই আন্দোলনের সময় পুলিশ কিন্তু 3টা এই জুলাই থেকে অগাস্টের মধ্যে পুলিশ 3খানা এই 7.62 ক্যালিবার বুলেট ব্যবহার হয় এরকম অস্ত্র উদ্ধার করেছিল বিভিন্ন চেকপোস্টে। আমি কিন্তু একেবারে এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে ওদের টোটাল নিজস্ব ফাইন্ডিংস, যেটা পুলিশের নিজস্ব ফাইন্ডিংস, সেখান থেকে আমি তথ্যটা আপনার দিলাম। এটা এখন পর্যন্ত কেউ এটা এখনো বাইরে আসে নাই, কেউ বলে নাই যে পুলিশ সেই সময় জুলাই এবং আগস্টের মধ্যে 3খানা অস্ত্র উদ্ধার করেছিল, যেটাতে 7.62 পয়েন্ট কি জানো এই যে 7.62 × 39 mm এর অস্ত্র উদ্ধার করেছিল। এবং 20খানা মার্চের আগে 20খানা রাউন্ড কি বলে গুলি উদ্ধার করেছিল। এখন এটা সোর্সে গেছে তারা এই গুলিটা কোথা থেকে আসছে। দেখেন এই গুলিটা তৈরি হয় কোথায়। এই গুলিটা তৈরি হয় হলো বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি টঙ্গী, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি টঙ্গী এই গুলিগুলো দিয়েছে আর্মিকে। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি পুলিশকে দেয়, অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই গুলিগুলো আর্মিকে দেয়, কারণ পুলিশের হাতে এই অস্ত্র তখন নাই। মানে মার্চে, আমি বুঝাইতে পারছি, এগুলো মার্চে উদ্ধার হয়েছে। তো যখন মার্চে যে গুলিগুলো উদ্ধার হয়েছে সেই গুলিগুলো তখন কিন্তু পুলিশের হাতে তখনও 7.62 ক্যালিবারের কোনো অস্ত্র তখনও পৌঁছায় না, মাত্র 50টার জন্য তারা টেন্ডার করছে। তাহলে গুলিগুলো বাইরে আসতো কোথা থেকে, প্রশ্ন আসে না? এটাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ এটা খুঁজতেছে, এই গুলিগুলো বাইরে ছিল আর পুলিশ টেন্ডার করছে ইন বিটুইন। এটার মধ্যে এইটুক তথ্য আছে, কিন্তু আমি এই তথ্যটা পাইনি যেটা তারা প্রকিউর করতে পারছি। কিন্তু গুলিগুলো কিন্তু আগেই কিন্তু বাইরে ছিল, যে গুলিগুলো আর্মি ব্যবহার করে। এই 20 রাউন্ড এটা আর্মির কাছে থাকার কথা, এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি অন্য কাউকে দেবে না, কারণ যাকে দিতে বলা হবে সরকার তাকেই তারা দিবে। কিন্তু পুলিশের কাছে তখন তো 7.62 ক্যালিবারের কিছু নাই, দেবে কেন?
এটা একমাত্র দিতে পারে আর্মিতে, আর্মি থেকে বিডিআর যেতে পারে, বিডিআর এর কাছে আছে। ঠিক আছে, তো এই যে বিতর্কটা দেখা গেল যে এবং এই অস্ত্রগুলো 3খান অস্ত্র, যেটা কোনো রেস নেই, কোথাও নেই, 3খান অস্ত্র কিন্তু পুলিশ আবার উদ্ধার করছে জুলাই অগাস্টে, বিভিন্ন চেকপোস্টে উদ্ধার করছে। আমি স্পেসিফিক চেকপোস্টগুলোর নাম পাইনি, পাইলে কখনো পাইলে আবার আপনার দর্শকদেরকে আমি জানাতে পারবো। 3টা চেকপোস্ট। সো এই অস্ত্রগুলো আগে থেকে বাইরে ছিল এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চুরি হয়ে আসছে, অথবা এদের কাছে এই গুলিগুলো আগেই দেওয়া ছিল। তার মানে এরা কিন্তু কারা, কোশ্চেনটা এটা। তার মানে যেটা বলছেন কি বলে চিফ প্রসিকিউটর যেটা বলছেন সেটার সাথে এটার কোনো মিল আসে না, যে এটা পুলিশ এটা কাউকে দিয়েছে বলতেছেন উনি। কাউকে দিয়েছে এটা কিন্তু এখন ক্লিয়ার, কাউকে দিয়েছে, কিন্তু পুলিশ দিয়েছে কিনা এটা হলো আপনার এখন পুলিশের ঘাড়ে এটা চাপাচ্ছে কিনা এটা হলো ব্যাপার। কিন্তু কেউ না কেউ এই অস্ত্র কেউ না কেউ প্রকিউর করছে, এবং তা না হলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলি কি করে তাদের কাছে আসলো, সেই গুলি পুলিশ উদ্ধার করলো, 3খান অস্ত্র পুলিশ উদ্ধার করলো, যে উদ্ধার করা অস্ত্র পুলিশ সাপ্লাই দিচ্ছে, সেটা তো জুলাই অগাস্টেই উদ্ধার করছে সে। রাইট। তো জুলাই অগাস্টে যে জিনিসটা উদ্ধার করেছে সে এটা উদ্ধার হয়তো সঙ্গে সঙ্গে এটা মালখানায় চলে গেছে, এটা তো পুলিশ আর কাউকে দেওয়ার কথা না এবং কেউ ব্যবহার করার কথা না। তার মানে ওই 3খান অস্ত্র কিন্তু বাইরে আসেনি, ওই 3খান অস্ত্র পুলিশের জিম্মায় মালখানাতে চলে গেছে, 20খান রাউন্ড মালখানায় চলে গেছে। তো এইগুলো ব্যবহার হয়নি, তাহলে বাকিগুলো আসতে করতে ফ্রম হোয়াট দোজকে, এটাই হলো কোশ্চেন। এটাই আপনার সামনে, আপনার দর্শকদের সামনে আমি তুলে দেবেন যে 7.62 নিয়ে যে বিতর্কটা, এটা কিন্তু আনসেটেল, এটা এখন পর্যন্ত সেটেল না। এটা সাখাওয়াত সাহেব কিন্তু স্পেসিফিক কথা বলে নাই। আজকে আমি আপনার সামনে বলছি সাখাওয়াত সাহেব যেটা বলছেন সেগুলো 7.62 ক্যালিবারের গুলির কথা হয়তো ইঙ্গিত করছেন, কিন্তু তখন উনি বলছেন 7.62 বুলেট এটা কোত্থেকে আসলো, কিন্তু এই কোত্থেকে আসলো মানে কি উনি তখন সন্দেহ করেছে পুলিশের হাতে এই অস্ত্র নাই, তার মানে তখন পুলিশের হাতে এই অস্ত্র নাই, এটা বলছেন উনি। হ্যাঁ, তো যদি পুলিশের হাতে না, উনি এটা স্পেসিফিক বলে নাই যে পুলিশের হাতে এই অস্ত্র নেই, এটা কিন্তু বলে নাই, এটা বলেন না। উনি বলছেন যে 7.62 কি পুলিশ ব্যবহার করে না, ক্যালিবারের বুলেট পুলিশ ব্যবহার করে না, অস্ত্র ব্যবহার করে না, ব্যবহার করে না। উনি বলছেন 7.62, এবং উনি আবার ক্লিয়ারলি বলেন ওটা 7.62 × 39 যেটা আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেটা কিন্তু উনি বলেন নাই, উনি কিন্তু × 39টা বলেন নাই কিন্তু। তার মানে উনিও কিন্তু এটার মধ্যে ধোঁয়াশার মধ্যে ছিলেন, এটা কি জিনিস উনি চমকে গেছেন। এটা উনি মানে এতটাই চমকে গেছেন যে উনি তাৎক্ষণিকভাবে এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, কারণ এটা বেরোর কথা না, কারণ এটা মিলিটারি গ্রেডের অস্ত্র, এই অস্ত্রের গুলি হলো, এই গুলিগুলো মিলিটারি গ্রেডের অস্ত্রের, তো এইটা কারা করলো, এটা তো উনি সন্দেহান। অ্যাট দ্য সেম টাইম উনি আরেকটা কথা তথ্য দিয়েছেন, সেখানে কিন্তু সন্দেহটা আরও বেশি প্রবল হয়, যে উনি বলেছিলেন যে আমি যখন রাওয়া ক্লাবের দিকে যাচ্ছিলাম তখন আমাকে একজন ফোন করে বলেছে যে স্যার আপনি জানেন না, আপনি কিন্তু স্নাইপারের টার্গেটে আছেন, টার্গেট এরিয়ার মধ্যে আছে। তাহলে ওনাকে কে বলেছিল এটা কিন্তু উনি প্রকাশ করে নাই। তো সাখাওয়াত সাহেব একমাত্র বড় সাক্ষী হতে পারে কোন সেই লোক যে তাকে অ্যালার্ট করছে, তাহলে সে জানে এই স্নাইপারগুলো কারা, সেই লোকটাকে কিন্তু এখন খুঁজে বাইর করা দরকার। এই আদার দেন আওয়ামী লীগ খোঁজা, ওই ডেমরাতে যাত্রাবাড়িতে যায় আওয়ামী লীগ খোঁজার চাইতে সাখাওয়াত সাহেবকে ইয়াতে নিয়ে আসা, রিমান্ডে নিয়ে আসা, জিজ্ঞাসা করা আপনারা কে বলছে, তারপর ওই লোককে ধরে নিয়ে আসা যে তুমি কোত্থেকে জানলা এটা, তাইলেই কিন্তু স্নাইপারের সমস্ত জিনিস ক্লিয়ার যায়। যদি সত্যিই বাংলাদেশের জুডিশিয়ারি ঠিকমতো জাস্টিস করতে চায়, এটা আওয়ামী লীগ করে থাকলে অবশ্যই আওয়ামী লীগ অন্যায় করছে, কিন্তু এটা বের হবে একমাত্র এখন সবচেয়ে বড় সাক্ষী কিন্তু সাখাওয়াত সাহেব। সাখাওয়াত সাহেবকে যে আয়না যদি জিজ্ঞাসাবাদ করা, বা সাখাওয়াত সাহেব যদি ভলেন্টারিলি যায় বলে যে আমি এইটুকু জানি, এই লোক আমাকে বলছে যে আমি স্নাইপারের টার্গেট এরিয়ার মধ্যে আছি, ওই লোকটাকে যদি আপনারা ধরেন তাহলে আপনারা কিন্তু বের করে আনতে পারেন এই অস্ত্রগুলি কারা ব্যবহার করছে, এই বুলেটগুলি কারা ব্যবহার করছে। কারণ এই বুলেটের কোনো সোর্স আপনি খুঁজে পেলেন না, আপনি অস্ত্রের সোর্স আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি খুঁজে পাচ্ছেন বিতরণের। খেয়াল করে দেখছেন আপনার এই অস্ত্রের সোর্স আপনার কাছে নাই, আপনি জানেন না এটা পুলিশের কাছে আছে কিনা, কারণ সাখাওয়াত সাহেব বলতে কনফার্ম করতে পারে নাই, সাখাওয়াত সাহেব কনফার্ম করতে পারে নাই যে পুলিশরা গুলি করছে কিনা। আবার সাখাওয়াত সাহেব কিন্তু একটু ঘি ঢালছেন এটার মধ্যে, এই বিতর্কে, যে ওনাকে কেউ একজন ফোন করে বলছে রাও ক্লাবের দিকে যাওয়ার সময় যে স্যার আপনি টার্গেটের মধ্যে আছেন। তাহলে কে কারা এরা? একমাত্র ইনভেস্টিগেশন করে এটা বের করা সম্ভব আসলে স্নাইপার কারা, স্নাইপাররা কোন অস্ত্রটা ব্যবহার করছে। কারণ আপনার অস্ত্র বলতে এখানে 7.62 অস্ত্র বলে কিছু নাই, 7.62 ক্যালিবারের অস্ত্র। আবার 7.62 মধ্যে আরো ভ্যারাইটিস আছে, 39 আছে, 51 আছে, 52 আছে, 54 অথবা হ্যাঁ 54ও আছে।
এখন এই পুরোটা তদন্ত হওয়া উচিত এইটাকে বেস করে। ওই আওয়ামী লীগকে কে দিচ্ছে, আওয়ামী লীগের স্নাইপারের ট্রেনিংওয়ালা কেউ আছে কিনা, স্নাইপার অস্ত্র চালাইতে পারে কিনা, এইসব গল্প দিয়ে তো কোনো লাভ নয়। ওই গল্প, আওয়ামী লীগ যদি এরকম ট্রেন্ড হয়ে থাকে তাহলে কপালে দুঃখ আছে এই সরকারেরও। যদি আওয়ামী লীগ এরকম ট্রেন্ড হয়ে থাকে, যদি আওয়ামী লীগ এই স্নাইপারের অস্ত্র চালানো শিখে থাকে, যদি আওয়ামী লীগের হাতে এই অস্ত্র থেকে থাকে, তাহলে কিন্তু খবর আছে আইটেলে। এখন পর্যন্ত 118টা এই ধরনের অস্ত্র কিন্তু নিখোঁজ আছে, সেটা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান জাতীয় সংসদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার এই মুহূর্তের কেন্দ্র বিন্দু। যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে প্রচলিত, সেই কারণে এখন এই মেম্বার অফ পার্লামেন্ট বা এই পার্লামেন্টের যে হাউস, এখানে যারা যান প্রায় সবার সঙ্গেই আমাদের রাষ্ট্রের যে মায়া, মমত্ব, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মানে এটা এমন একটা পর্যায়ে, কেবলই মাত্র আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্লামেন্ট ভবন আপনার কাছে কেমন লাগে। আমাদের এই পার্লামেন্ট ভবনের সামনে যখন আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উঠতে থাকে, আমাদের এমপিরা যখন এখানে বিতর্ক করেন, এখানে ঢুকেন, এখান থেকে যখন কোনো আইন প্রণয়ন হয় এবং সেই আইন যখন সারা বাংলাদেশে বাস্তবায়িত হয়, এর সঙ্গে একটা হৃদয়ঙ্গম সব মিলিয়ে যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখানে এসে এমনভাবে মিলিত হয়েছে, যার সঙ্গে আপনি যদি একটা মানুষের যে মাতৃগর্ভ, মানুষ জন্মগ্রহণ করে, তো মাতৃগর্ভ যেভাবে তার কাছে পবিত্র, তেমনি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব কিছু এসে এই ভবনটিতে একীভূত হয়েছে। তো সেই ভবন গত 2 বছর ধরে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিপ্লবীরা এই ভবনে ঢুকে পড়লেন। তারা এখানে ঢুকে মানে ঠিক শ্রীলঙ্কার কায়দায়, শ্রীলঙ্কার পার্লামেন্ট এরকম হয়েছিল কিনা আমি বলতে পারবো না, সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিপ্লবীরা ঢুকে পড়েছিল। আবার আমাদের যে পার্লামেন্টের যে পবিত্রতা, যেটার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের তুলনা করা যেতে পারে, তো সেই ব্রিটিশ পার্লামেন্টে কখনো কোনো বিপ্লবীরা গত 800 বছরে ঢুকেছে, এমপিদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে মাইক ঠেক সব ছিঁড়ে নিয়ে গেছেন, এরকম দৃশ্য আমার জানা নেই। কিন্তু গত 2 বছর আমাদের এই পার্লামেন্টটিকে নিয়ে ঠিক ওইরকম কিছু একটা হয়েছে। তো আমাদের পার্লামেন্ট হাউস, সেখানে আশেপাশের যে স্থাপনা, তারপরে পার্লামেন্ট হাউসের মধ্যে স্পিকারের বাসভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন কাছাকাছি, ওখানে শেরেবাংলা নগরের অন্যান্য যে সকল স্থাপনা, চন্দ্রিমা উদ্যান, এই পুরো যে স্ট্রাকচারটি পাকিস্তান জমানাতে যে তৈরি করা হয়েছিল, মূলত একটা ভাব এবং গাম্ভীর্যকে ফুটিয়ে তোলার জন্য। এবং এখনো পর্যন্ত আমি বিশ্বের অনেক দেশের পার্লামেন্ট দেখেছি, বাস্তবে দেখেছি এবং যাকে বলা হয় ছবিতে দেখেছি। বিশ্বাস করেন, এক অনন্য স্থাপনায়, তারপরে মাধুর্যে, সৌন্দর্যে আমাদের এই পার্লামেন্টের সমকক্ষ আমি কোথাও দেখিনি। তো সেই পার্লামেন্টে এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পার্লামেন্টের যে দক্ষিণ প্লাজা, যে দক্ষিণ প্লাজাকে আমরা মনে করি আমাদের সব কিছুর একটা এক্সট্রিম। যদি দক্ষিণ প্লাজায় কারো জানাজা হয়, এমপির জানাজা হয় বা অন্য কারো জানাজাতে আমরা জানাজায় যদি এখানে দেই,
তাহলে ধরে নেওয়া হয় যে এটি আমাদের জাতির পক্ষ থেকে সর্বোচ্চ নিবেদন। এই দক্ষিণ প্লাজায় যখন কোনো অনুষ্ঠান হয়, সেটি জাতীয় অনুষ্ঠান, আমরা ধরে নিই এটির মান, মর্যাদা, সম্মান আমাদের সর্বোচ্চ। আমরা যাই হই না কেন সেটা সর্বোচ্চ। তো সেই জায়গাতে কখনো কোনো বিদেশি রাষ্ট্র, কোনো রাষ্ট্রদূত, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমি অন্তত পক্ষে দেখিনি। আবার এই ধরনের পার্লামেন্টের চত্বরে, সেটা ভারতের পার্লামেন্ট হোক কিংবা ইংল্যান্ডের পার্লামেন্ট হোক, আর অথবা ক্যাপিটাল হিল, ধরুন ইংল্যান্ড মানে আমেরিকার, তো যেখানে সিনেট রয়েছে, কংগ্রেস রয়েছে, যদিও তাদের সিনেট এবং কংগ্রেস ব্রিটিশদের মতো নয় বা আমাদের মতো নয়, ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রেসিডেন্টের হাতে। আবার কত যে শহরগুলোতে পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তো সেই শহরের মেয়রদের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তো সেখানে সিনেট যারা আছেন, সিনেটের যারা সদস্য সিনেটের, তাদের কিছু ক্ষমতা থাকে, কংগ্রেসম্যানদের কিছু ক্ষমতা থাকে, আবার প্রতিটা রাজ্যে যে গভর্নর থাকে সেই গভর্নরের কিছু ক্ষমতা থাকে। ফলে আমাদের পার্লামেন্টের ক্ষমতা যদি ধরেন 100-তে 100, সেখানে মার্কিন কংগ্রেস তাদের ক্ষমতা আছে অনলি 20, এই কারণে তাদের ক্ষমতাটা প্রেসিডেন্ট, তারপরে তাদের জুডিশিয়ারি, তাদের গভর্নর, তাদের স্থানীয় সরকার মানে মেয়র, তারপরে সিনেট, এই 5টি জায়গাতে সমান ভাগে ভাগ হয়ে আমাদের এমপিরা, আমাদের স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই টোটালটা অনেকটা ব্রিটিশ ধাঁচের মতো। এখানকার পার্লামেন্ট একটা নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে। এবং এখন তার ইচ্ছে করলে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করতে পারে, আরও অনেক কিছু এই পার্লামেন্টে রয়েছে, অন্তর্নিহিত ক্ষমতা। দে ক্যান ডু এভরিথিং। সেই পার্লামেন্টে এইবার দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অনুষ্ঠান এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে হলো। এখানে লাল কার্পেট বেছানো হলো, এখানে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, এখানে রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই জাতীয় সঙ্গীত, মার্কিন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাস্ট লাইক ভাইসরয়, জাস্ট লাইক প্রেসিডেন্ট, জাস্ট লাইক অনেক কিছু, মানে ছোট্ট একটা জায়গাতে প করে বাদ্য বাজাচ্ছিল, কিন্তু যেভাবে তিনি গার্ড অফ অনারের মতো করে অভিবাদন গ্রহণ করছিলেন, মনে হচ্ছিল ওই সংসদ তার, ওই চত্বরের অধিকার কেবল তার। আর ওখানে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্পিকার ছিল বিরোধী দলীয়, মানে ওখানে ডেপুটি স্পিকার ছিল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক ছিলেন, কিছু কিছু মহিলা এমপি ছিলেন, পুরুষ এমপি ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন। আমার কাছে মনে হলো যে চিৎকার করে কান্না করি। ওই দৃশ্য দেখার পর মনে হলো যে চিৎকার করে কান্না করি। আর আমাদের মন্ত্রী এমপিরা ওখানে যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শুনে মানে একজন নাগরিক হিসেবে এতটা অসহায়, এতটা দুর্বল এই স্বাধীন বাংলাদেশে আমার কখনো মনে হয়নি। আমি যখন প্রথম এই দৃশ্যটা ইন্টারনেটে দেখি, আমি ভাবতেই পারিনি যে এটি সংসদের দক্ষিণ প্লাজাতে হচ্ছে। আমি শুধুমাত্র দেখেছিলাম যে বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হচ্ছে, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অভিবাদন গ্রহণ করছেন এবং বাদ্য বাজছে, জাতীয় সঙ্গীত বাজছে। এটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ইতিপূর্বে দেখিনি। ওটাই আমার কাছে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অশনি সংকট বলে মনে হচ্ছিল। একটু পরে যখন আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটেছে আমাদের জাতীয় সংসদে, এবং এই ছবিগুলো যখন এলো, তখন আমার যে অনুভূতি, সে অনুভূতি যে এরকম একটা দৃশ্য যদি ধরেন পাকিস্তানের হতো, মানে
পাকিস্তানের পার্লামেন্টে হতো, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত যদি বাংলাদেশের পার্লামেন্টে হতো, করতেন। এরকম একটা দৃশ্য যদি ভারতের রাষ্ট্রদূত এখানে করতেন, অথবা ভারতের যে পার্লামেন্ট হাউস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র করতো বা বাংলাদেশ করতো, এরকম ঘটনা অহরহ দেখলে খারাপ লাগতো না। কিন্তু আমি তো এরকম ঘটনা দেখিনি, কল্পনাও করতে পারি না এরকম একটা ঘটনা হবে। আমেরিকার যে ক্যাপিটাল হিল বা ধরুন হোয়াইট হাউসে, সেখানে গিয়ে এইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত এরকম অনুষ্ঠান করবেন, আর ওখানকার মন্ত্রী এমপিরা গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষে কথা বলবে। একবার একটু কল্পনা করেন তো, এই কথা আমেরিকাতে গিয়ে আপনি যদি বলার চেষ্টা করেন কোনো অফিসারকে বা কোনো কাউকে, আপনার 32টা দাঁত চড়াই আপনার দাঁত খুলে ফেলবে, আপনার কান মলে দেবে। আচ্ছা মতো তোর এত বড় সাহস হলো কি করে? আপনি একটু চীনে গিয়ে এই কথা একটু বলে আসেন তো, যে ঠিক আছে চীনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, মালয়েশিয়ার সঙ্গে বলে আসেন যে তোমাদের পার্লামেন্ট হাউসের সামনে এই দেখো আমরা যেভাবে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকার পতাকা উড়াতে দিয়েছি এবং আমেরিকার রাষ্ট্রদূতকে সেখানে লাল গালিচা বিছিয়ে অনুষ্ঠান করতে দিয়েছি, আগামী 26শে মার্চ বা 16ই ডিসেম্বর আমরা মালয়েশিয়ার এই পার্লামেন্ট হাউসে আমি এই অনুষ্ঠানটা করব, একটু বলে দেখেন তো। কিংবা একটু চীনে এত খাতির করে আসলে চীনে একটু বলে দেখেন তো, এই যে যারা এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছেন বা যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ করবে একটু বলে দেখেন শুধু কথাটা, তারপর একটা সংবাদ সম্মেলন করেন, কান ধরে উঠা বসা করবো সবার সামনে। এই যে বাংলাদেশে যে অনেকগুলো ঘটনা ঘটছে, মানে আগে তো কথা হতো সেন্ট মার্টিন নিয়ে, যে সেন্ট মার্টিন নিয়ে যাবে, নিয়ে গেছে, চাচ্ছে। এখন তো দেখি আমাদের নজর পড়ছে পার্লামেন্টের উপরে। এ কোথায় যাই? দুদিন পর আমার মা থাকবে কোথায়, আমার বোন থাকবে কোথায়, আমার স্ত্রী সন্তানরা কোথায় থাকবে, আমার ব্যাংক বিমা কোথায় থাকবে, আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় থাকবে, আমার বিচারালয় সুপ্রিম কোর্ট কোথায় থাকবে, আমার প্রধান বিচারপতি তার এজলাসে কি ঠিকমতো বসতে পারবেন? একই অবস্থা, কারা এই কাজ করবে? আমি যে কথা বলবো, আমি এটা আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। নর্মালি আপনারা জানেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে না ইন জেনারেল, এবং যখন অনেক সিরিয়াস কোনো কথাবার্তা বলি তখন সেই কথাগুলো, সিরিয়াস কথাগুলোর মধ্যেও আমি স্যাটায়ার দিতে পারি। কিন্তু এই ঘটনাটা আমি যে বর্ণনা করছি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে রীতিমতো ধকধক করছে। আমার চোখের সামনে যখন এই যে আপনাদের সাথে কথা বলছে, আমার দুটো চোখের মধ্যে যন্ত্রণা হচ্ছে, ওই দৃশ্যগুলো আমি বারবার শুধু কল্পনা করছি। আর ওখানে যে সকল কথাবার্তা হয়েছে, যে মুখগুলো দেখেছি, সেই মুখগুলো স্মরণ করলে আমার মধ্যে কী ধরনের একটা অনুভূতি হচ্ছে। এটা কেন আমরা যাদেরকে ভোট দিয়েছি, বা ভোট না দিলেও যারা বলছে যে আমরা তাদেরকে ভোট দিয়েছি, যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের এই সুমতি কেন এলো না? কেন তাদের মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা এলো না? এই ধরনের অনুমতি কেন, কিভাবে দিল, এবং এই ধরনের ঘটনা কোন প্রেক্ষাপটে এলো? কারা এই ঘটনাগুলো ঘটলো? আমাদের এত জুলাই বিপ্লবী, এত মুক্তিযোদ্ধা, আমাদের দেশের এত দেশপ্রেমিক, এত আওয়ামী লীগ, এত বিএনপি, এত জামাত, যারা এই দেশের জন্য বুক ফাটিয়ে ফেলে, কেউ একটা টু শব্দ করছে না, কেউ একটা টু শব্দ করছে না। কেন এরকম হলো? এটা কি ধরনের লক্ষণ? এ কিসের প্রতিধ্বনি? এ কিসের আওয়াজ? এ কিসের দৃশ্য? এ কিসের চিত্রপট? এ কিসের কবিতা? এ কিসের সাপদ সংকুল? এ কিসের আওয়াজ? এ আমরা কি দেখছি? কেন এরকম হলো? কারা আমার মাতৃভূমিকে অন্যের হাতে তুলে দিতে চায়? কারা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়? 30 লক্ষ শহীদকে যারা 3 লাখ বানাতে চায়, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে যারা, সেই কি বলবো, ছিন্ন পাতা বা ছেঁড়া কাগজ মনে করতে চায়। ওটা ইতিহাস, ছেঁড়া কাগজ, ওখানে কোনো ব্যাপার না। যারা বাংলাদেশে অর্জিত স্বাধীনতাকে ভারতের দয়া করুণা বা চক্রান্ত, কনস্পিরেসি মনে করতে চায়, যারা মহান মুক্তিযুদ্ধের যে বীরত্ব, সেই বীরত্ব গাথাকে বলতে চায়,
কতগুলো কাপুরুষের উল্লম্ফন। আমি তাদের সবার উদ্দেশ্যে আমার মুখের যে থুথু, এটা নিক্ষেপ করতে আমার লজ্জা হয়। কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসের উপর আপনি ইচ্ছা করলে থুথু ফেলতে পারবেন না। যদি বলা হয় এটার উপর থুথু ফেলো, একটু কল্পনা করেন, সামান্য রুচি থাকলে আপনি এমন কিছু জিনিস আছে, বস্তু আছে, যে বস্তুর উপর আপনি থুতু ফেলতে রাজি নন। আমাদের দেশের স্বাধীনতা যারা বিকিয়ে দিয়েছে অতীতে, এখন যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছে, বিদেশি রাষ্ট্রের হাতে স্বাধীনতা তুলে দিতে চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে, বিশ্বাস করেন তাদের মুখের উপর থুতু মারা রুচি আমার নাই, অভিরুচি নাই, ঘৃণার কোনো ভাষা নাই। আমি তাদেরকে শাস্তি দেব বা বিচার করব এইরকম স্পর্ধা আমার নেই, রুচি নেই, ক্ষমতা নেই, আমার মস্তিষ্ক কল্পনা করতে পারছে না এই সমস্ত লোকদের কি ধরনের বিচার হওয়া উচিত। আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা হত্যা করেছেন, সেই মোসাদ, সেই আমেরিকার এজেন্ট, তাদের এজেন্টরা ঠিক তার সামনে বসা ছিলেন, তার পাশে বসা ছিলেন। আমাদের এই দেশকে বিক্রি করার জন্য যে সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সমাজের পোশাক পরে, তারাও মানুষ, তাদেরও দুটো পা আছে, দুটো হাত আছে, তারাও আমাদের মতো খাবার দাবার করে খায় এবং আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। সেই মানুষগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? একবারের জন্য একবার একটু চিন্তা করুন। কিছু না পারুন ঘৃণা করুন, কিছু না পারুন চিৎকার করে কাঁদুন। স্বাধীনতা কি জিনিস যদি বুঝতে চান, একবার গাজা থেকে ঘুরে আসেন। স্বাধীনতা কি জিনিস একবার যদি বুঝতে চান, লিবিয়াতে ঘুরে আসেন, ইরানে ঘুরে আসেন, ইরাকে ঘুরে আসেন। স্বাধীনতার মূল্য কতটা নির্মম এবং নিষ্ঠুর যদি বুঝতে চান, একবার একটু ভিয়েতনামে ঘুরে আসেন, এমনকি আফগানিস্তানে ঘুরে আসেন। যে স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতার শ্রেষ্ঠ পাদভূমি, সেই স্বাধীনতার যে সিম্বল, সেই স্বাধীনতার যে পুণ্যভূমি, সে স্বাধীনতার কেন্দ্র, সে স্বাধীনতার পাওয়ার হাউস আমাদের সেই জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ। সেই সংসদের চত্বর কি দেখলাম, কি ঘটলো, কি হবে আমি জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।